আমি শুরুতে অশোকদার কাছে সরাসরি চলে যাব। অশোকদা, উত্তরবঙ্গ খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আর বছরখানেকও বাকি নেই। সমস্ত রাজনৈতিক দলের ফোকাসে আলাদাভাবে আসতে শুরু করেছে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে আপনার অ্যাসেসমেন্ট কি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে, উত্তরবঙ্গের কোট আনকোট বঞ্চনা নিয়ে? রাজনৈতিকভাবে বহু শব্দ ব্যয় হতে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে। এই সম্পর্কে আপনার মত কি? না, আমার মত তো আপনি এটা বলেই দিয়েছেন। আপনি প্রথমে এটা বলে দিয়েছেন, নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গ সফরে এসছেন এবং তিনি ঘোষণা করেছেন তিনি একটা শিল্প সম্মেলন করবেন শিলিগুড়িতে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে সাংবাদিক সম্মেলন উনি বললেন, কটা উৎপাদন ভিত্তিক শিল্প হবে উত্তরবঙ্গে, কোন কোন জায়গাতে কটা প্রস্তাব এসছে বলতে পেরেছেন? আচ্ছা, কলকাতাতে যে যে মাঝে মাঝে একটা বড় এরকম বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হয় এবং তাতে কি দেখা যাচ্ছে প্রত্যেকবার যে কথাটা বলে কয়েক হাজার, কয়েক লক্ষ কোটি টাকার কথা বলে, তারপরে কি পরের বার যখন শিল্প সম্মেলন হয় তখন কখনো বলতে পেরেছেন যে এতগুলো শিল্প এসছে, এত উৎপাদন হয়েছে, এত লোকের এমপ্লয়মেন্ট হয়েছে, বলতে পেরেছেন কখনো? সেই জন্য পুরোপুরি বিষয়টাকে আপনি সঠিকভাবেই বলেছেন, এটা একেবারেই ইলেকটোরাল, নির্বাচনকে সামনে রেখে। ঠিকই আপনি বলেছেন, উত্তরবঙ্গের মানুষের মন পাননি মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গের মানুষের মন পাননি, নির্বাচনের ফলাফলগুলিও সেটা প্রমাণ করে। আমি তার মানে এটা বলছি না যে আমাদের মন পেয়েছেন, না, আমরাও মানুষের, আমাদের মানুষ পায়নি, আমরাও পাইনি, আমাদের একটা ব্যর্থতা অবশ্যই আছে। কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ নির্ভরশীল হচ্ছে কৃষির ওপরে। উত্তরবঙ্গের প্রচুর সবজি, ফুল, ফল এগুলো হয়ে থাকে, সেগুলো প্রিজার্ভেশন ইত্যাদির জন্যে, বা তিস্তা ব্যারেজের জল আরও কীভাবে বেশিভাবে উত্তরবঙ্গের বিভিন্ন কৃষিক্ষেত্রে যেতে পারে, কিভাবে উত্তরবঙ্গে একটা উৎপাদন ভিত্তিক শিল্প হতে পারে। এখন তো প্র্যাকটিক্যালি উত্তরবঙ্গে একটা বলে না, অনেকে, অনেক অর্থনীতিবিদ বলেন এটাকে একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে হয়েছে। অর্থাৎ একটা কিছু ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছিলেন কিছু মানুষকে মমতা ব্যানার্জির, তারা ফ্র্যাঞ্চাইজিটা ভোগ করছে। এই ফ্র্যাঞ্চাইজি ভোগ করছেন কিভাবে? তাদের হাতে একটা রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে, কিছু অর্থনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারাই প্র্যাকটিক্যালি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং গ্রামাঞ্চলে ওনারা একটা একটা আধিপত্য, এটাকে বলা হয় একটা অপরাধ চক্রের সৃষ্টি করা হয়েছে এবং একটা নতুন এমন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং সেটা লুট এবং দুর্নীতির উপরে টোটালি ডিপেন্ডেন্ট। এটা অনেকটা বলা হয় এই নন কর্পোরেট একটা ক্রনিক ক্যাপিটালিজম, যাকে অর্থনীতিবিদরা যে, এইটা হয়েছে। এবং এই যে উত্তরবঙ্গের একটা লুট চলছে, উত্তরবঙ্গের জমির দালালি, বেআইনি বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ এবং তার সাথে প্রাকৃতিক সম্পদের যে লুট, শুধু আপনারা দেখবেন এই যে কয়েকদিন আগে আমি দেখছিলাম একটা অর্থনীতিবিদ বের করেছেন, তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ হয়েছেন, যারা এমপি হয়েছেন, তখন তারা তো একটা তাদের একটা আয়ের উৎসটা কি, কত আয়, তাদের সম্পদ, তাদের একটা ডিক্লারেশন দিতে হয় নির্বাচনের সময়। সেটা যেটা দিয়েছে 2011 সালে যেটা দিয়েছিল, আর 2021 সালে যেটা দিয়েছে বা 2024 সালে যেটা দিয়েছে পার্লামেন্টের নির্বাচনের সময়, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচিত প্রার্থীদের তাদের সম্পদের পরিমাণ গ্রামাঞ্চলে বেড়েছে, 33 গুণ বৃদ্ধি পেয়েছে, আর 14 গুণ বৃদ্ধি পেয়েছে শহরাঞ্চলে। এটা কিন্তু কখনো কোনো উৎপাদন ভিত্তিক শিল্প করে হয়নি, কিন্তু টোটালি হয়েছে লুট করে হয়েছে। এটাকে বলে অর্থনৈতিক ভাষায় বলে রেন্ট সিকিং করে, পুরো অর্থনীতিটাকে রেন্ট সিকিং এর উপরে ওনারা দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে উত্তরবঙ্গের একটা বলেছেন ওনারা, আচ্ছা আমরাও তো ছিলাম, বামফ্রন্ট সরকারও ছিল সেই সময়। এই যে শিলিগুড়িতে যে টি পার্ক, শিলিগুড়ি ড্রাই পোর্ট, শিলিগুড়ি ফুড পার্ক, শিলিগুড়ি পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টার ইত্যাদি যা যা হয়েছে সবই তো বামফ্রন্টের সময়তে হয়েছিল। আজকে সেগুলি প্রায় বন্ধ হতে চলেছে। পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টারটা তো প্রায় উঠেই গেছে, তারা তো চালুই করতে পারেনি। একটা প্যারিশেবল কার্গো সেন্টার করা হয়েছে বাগডোগরা এয়ারপোর্টে, সেটা চালুই করেনি, আমরা নির্মাণ করে গেছিলাম।
একটা আইটি সেন্টার এখানে হওয়া কথা, 25 একর জমির ওপরে আমরা জমিটা রেখে গেছিলাম, এখন একটা আইটি সেন্টার হবে, একটা কোম্পানির সঙ্গে কথাবার্তা হলো, ওনারা কি বলেন, আচ্ছা 10 একর জমিতে একটা কনভেনশন সেন্টার হবে, কনভেনশন সেন্টারটা দরকার নাকি আইটি সেন্টারটা দরকার? আচ্ছা আমাদের সময় তো অনেকগুলো টাউনশিপ হয়েছিল, সেখানে একটা ট্রান্সপোর্ট নগর হয়েছে, কতগুলো ট্রাক টার্মিনাল হয়েছে, আজকে ওনারা করতে পেরেছেন? আমার অসুবিধা সুতরাং এখানে একটু এই প্রশ্ন যে আপনার কথাটা কাছে। উনি বলছেন না, ওটা হ্যাঁ, আমার এখানে একটু প্রশ্ন আপনার হ্যাঁ, কাছে, যে আমরা আমি যেভাবে যেটা দেখছিলাম যে গত আমি- কয়েকটা নির্বাচনে যেভাবে যে 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 উত্তরবঙ্গ বামেদের শক্ত গড় ছিল, সেই উত্তরবঙ্গে আমরা দেখলাম যে বিজেপি তারা অনেকটা জায়গা করে নিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট দেখছি, যেমন বছর তিনেক আগে এই প্রথমবারের জন্য শিলিগুড়ি পুরসভা তার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই শিলিগুড়িতে উত্তরবঙ্গে আপনি আহ, একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে বামফ্রন্টের হয়ে, সেটা আপনি করেছেন। সে কারণে আপনার কাছে আরও, আপনার মতটা এই জন্য আরও গুরুত্বপূর্ণ যে এই যে সাম্প্রতিক অতীতে আমরা দেখছি যে জন বার্লা থেকে শুরু করে সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে বা কৃষ্ণ কল্যাণী, তারা শিবির বদল করছেন, তারা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। আমরা গত যে বিধানসভার উপনির্বাচনগুলো দেখলাম, সেখানেও মাদারিহাটের মতো কেন্দ্র ছিল যেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলো। আপনার কি মনে হয় যে 2026-এর বিধানসভা নির্বাচনের এই, এখনো আমি আবারও বলছি 1 বছরও বাকি নেই, এখন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও উত্তরবঙ্গে তাদের জায়গা করতে পেরেছে, এই ইঙ্গিতটাই কি স্পষ্ট না? এখানেই আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি যখন ধর্মকেন্দ্রিক হয়ে যায় না, বা যখন জাতপাত কেন্দ্রিক হয়ে যায়, কাস্ট কেন্দ্রিক, দেখবেন এই পশ্চিমবঙ্গের রাজনীতির একটা পরিবর্তন হয়েছে 2009 সাল থেকে এই পরিবর্তনটা দেখা গেছিল, যখন একটা কাস্ট পলিটিক্সটা শুরু করেছিল প্রথমে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাকেই পরে কিন্তু বিজেপি এটাকে একটা রিলিজিয়ান পলিটিক্স, ধর্মের রাজনীতিটা তারা শুরু করেছে। আমরা হেরেছি, আমরা হেরেছি কিন্তু আমাদের কোনো আমরা উন্নয়নের কাজ করিনি, সেই জন্য আমরা হারিনি। এমনকি এই যে শিলিগুড়িতেও যদি দেখেন না, শিলিগুড়িতে যদি বলেন, আমি তো একদিন বলেছিলাম যে একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে বলেছিলাম যে আপনি একদিকে থাকুন, আমি একদিকে থাকি, এটা বিতর্ক হোক, আমাদের সময় কি কাজ হয়েছে আর আপনাদের 14 বছরে কি কাজ হয়েছে। উনি বিতর্কে আসতে চাইলেন না। তো আমরা এই কথাটাই বলতে চাইছি, এই যে ডেভেলপমেন্টটা, উন্নয়নের কাজটা আমরা অনেক করার পরেও কিন্তু নির্বাচনে সেটা কিন্তু এটা একটা প্রায়োরিটিতে আসেনি, অগ্রাধিকারে আসেনি, অগ্রাধিকারে এসে যাচ্ছে ধর্ম এবং জাতপাত। স্বাভাবিকভাবে আমরা তো কোনো দুর্নীতির জন্য হারিনি, আমাদের ব্যর্থতার জন্য হারিনি, আমাদের কাজ করিনি সেই জন্য হারিনি, মানুষের সঙ্গে এখনো তো আমাদের অনেক সম্পর্ক আছে। কিন্তু রাজনীতিতে যখন ধর্মের দিকে চলে যায়, বা রাজনীতি যখন জাতপাতের দিকে চলে যায়, আবার উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে, আমি এই কথাটা বললাম না, ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স বললাম, আমি আপনাদের কাছে এই যে রেন্ট সিকিং এর কথা বললাম, আমি এই যে করাপশন বললাম, এই যে লুটের কথাটা বললাম, এগুলো এত বেশি বেড়ে গেছে, তখন আমাদের রাজনৈতিক মতাদর্শ দিয়ে এগুলোকে আমরা কিন্তু মোকাবিলা করতে পারছি না। সেজন্য তৃণমূল জিতেছে বা বিজেপি জিতেছে মানে এটা ডাজ নট মিন যে এরা কোনো পারফর্ম করে জিতেছে, এরা কাজ করে জিতেছে, এরা কোনো মতাদর্শের তাদের জয় হয়েছে, না, কোনো মতেই না। আর আমাদের পরাজয় হয়েছে আমরা দুর্নীতি করেছি, তার জন্য না, আমরা এই ধর্মের রাজনীতি, আমরা এই ধরনের এই জাতপাতের যে রাজনীতি, যা ওরা এটাকে করেছে, বা আর্থিক লেনদেনের মধ্য দিয়ে, এই যে বলেছি না ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, যাকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে কিছু লোককে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, বস্তি অঞ্চলে, গরিব মানুষের মধ্যে, এইটা তো আমরা করতে পারবো না, আমরা কখনো করতে, আমরা তো সেই অর্থ আমাদের নেই। কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে উইন ওভার করার জন্য। কিভাবে আমরা মানুষকে, কিভাবে রাজনৈতিক বা মতাদর্শগত বা শ্রেণী আন্দোলন, ক্লাসকে আমরা জুড়ে, শ্রমিকদের, কৃষকদের দাবি দেওয়াগুলোকে, বেকারদের দাবি দেওয়াগুলোকে নিয়ে, এই যে দেখুন না, এই যে বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 2 বছর হয়ে গেল, কোনো ভাইস চ্যান্সেলর নাই। ভাবুন তো, কটা এই যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল করেছে, কটা জায়গায় কটা ডাক্তার আছে, প্রাইমারি স্কুলগুলি যান, হাই স্কুলগুলিতে যান, কটা টিচার আছে। অশোকদা, আপনি অনেকগুলো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে কি দেখা দিয়েছেন। যাচ্ছে, আমাদের শুধু উত্তরবঙ্গ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নেই। সেই অশোকদা কারণে আমি অনেকগুলো বলছি যে গুরুত্বপূর্ণ মানুষ প্রশ্ন এগুলো তুলে দিয়েছেন। চায়।
অশোকদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটা ছোট্ট